এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ১৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৪ নম্বরে বলা হয়েছে মিনা এবং রিনার একত্রে ৭,৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে আমাদেরকে বলা হয়েছে যে রিনা এবং মিনা, তাই না? মিনা এবং রিনা এদের দুজনের একত্রে মানে কি একসাথে তাদের ৭,৫৩২ টাকা আছে। এখন বলা হয়েছে যে রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে, অর্থাৎ রিনার যে টাকা আছে তার চেয়ে কিন্তু মিনার ৫৬০ টাকা বেশি আছে। এবার আমাদের প্রশ্ন বের করতে বলা হয়েছে যে মিনা এবং রিনা অর্থাৎ তাদের এক একজনের কত টাকা করে আছে। বন্ধুরা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, এই সমস্ত অঙ্ক বলতে যে অঙ্কে আমরা দেখব যে এখানে যেমন আমাদের টাকার অঙ্ক দিয়ে বোঝানো হয়েছে যে মিনা এবং রিনার এত টাকা আছে, এখানে যদি টাকার জায়গায় যদি কোনো ফলের কথা বলা হতো বা যে কোনো কিছুর কথা যদি বলা হতো, যদি আমরা ধরে নিই এখানে এরকমটা লেখা রয়েছে যে মিনা এবং রিনার একত্রে ৫০টি কমলা লেবু রয়েছে এবং রিনার চেয়ে মিনার ৫টি কমলা লেবু বেশি আছে, এরকম যদি থাকে, অর্থাৎ যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে একজনের চেয়ে আরেকজনের বেশি থাকবে বা কম থাকবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় যার কম রয়েছে পরিমাণে তারটাকে আগে বের করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমাদের জন্য এই অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে। যেমন এখানে যেমন টাকার কথা বলা হয়েছে, যদি এখানে অন্য কিছুর কথাও বলা হয়ে থাকে, সেক্ষেত্রে যার পরিমাণে কম থাকবে তারটা কিন্তু আগে আমরা বের করার চেষ্টা করব। যেমন এখানে আমাদের বলা হয়েছে রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। আমাদের বলা হয়েছে মিনার ৫৬০ টাকা বেশি আছে, তাহলে মিনার যদি বেশি থাকে, কম রয়েছে কার? নিশ্চয়ই কম রয়েছে রিনার। তাহলে যারটা কম থাকবে, আমি একটু আগে তোমাদেরকে যেটি বলেছি, যার কম থাকবে, যেহেতু এখানে রিনার কম রয়েছে, যার কারণে কিন্তু রিনারটা আমরা আগে বের করবো যে রিনার কত টাকা রয়েছে। আচ্ছা দেখো, এটিকে যদি আমরা সমাধানের জন্য চেষ্টা করি, আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখবো যে এখানে কিন্তু আমাদের এই অঙ্কটিকে সমাধান করে দেখানো হয়েছে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সমাধানের শুরুতেই বলা হয়েছে রিনার আছে। আচ্ছা, রিনারটা আমরা কেন আগে বের করব? কারণ আমি বলেছি যে রিনার কিন্তু কম রয়েছে, তাই না? যার কম থাকবে তারটা আমাদের আগে বের করতে হবে। তাহলে রিনার কম আছে কত টাকা? আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে রিনার কম রয়েছে ৫৬০ টাকা। মিনার যেহেতু ৫৬০ টাকা বেশি আছে, তার মানে কিন্তু রিনার ৫৬০ টাকা কম আছে। তাহলে ৫৬০ টাকা যেহেতু কম রয়েছে, তার মানে এই ৫৬০ টাকা কিন্তু সে পাবে না, তাই না? তার ভাগ থেকে ৫৬০ টাকা কমে যাবে বা বিয়োগ হয়ে যাবে। যেহেতু এই ৫৬০ টাকা সে পাবে না, যার কারণে আমরা শুরুতেই এই মোট টাকা থেকে, যেহেতু রিনা ৫৬০ টাকা কম পাবে, এই ৫৬০ টাকাকে আগেই আমরা মিনার কাছে দিয়ে দেবো। ঠিক আছে? মানে আমরা এই ৫৬০ টাকাকে আগেই আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে? যখন এই ৫৬০কে আমরা বিয়োগ করে দেবো এই মোট টাকা থেকে, তখন এইখানে যে টাকাটা থাকবে সেই টাকা থেকে কিন্তু অর্ধেক পাবে মিনা এবং অর্ধেক পাবে রিনা, তাই না বন্ধুরা? কারণ মিনা যেটা বেশি পাবে সেটা কিন্তু আগেই আমরা বিয়োগ করে মিনার কাছে দিয়ে দেবো। আচ্ছা দেখো, এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে যে রিনার আছে, মানে রিনা পাবে মোট যে টাকাটা আছে, দেখো ৭,৫৩২, এটি থেকে আমরা বিয়োগ করে দিলাম কত? ৫৬০। ৫৬০কে কেন বিয়োগ করলাম? কারণ রিনা ৫৬০ টাকা কম পাবে, যার কারণে কিন্তু আমরা মোট টাকা থেকে ৫৬০কে বিয়োগ করে দিলাম। এবারে বিয়োগ করলে আমরা যে টাকাটা এখানে পাবো, সেই টাকাটাকে কিন্তু এই টাকা থেকে দুজনেই, রিনা এবং মিনা দুজনেই কিন্তু সমান সমান করে পাবে বা অর্ধেক অর্ধেক পাবে, তাই না? তাহলে আমরা এই কথাটি দেখো এখানে লিখেছি, রিনার আছে ৭,৫৩২ বিয়োগ ৫৬০ এর অর্ধেক টাকা, অর্থাৎ এই ৫৬০কে যখন আমরা বিয়োগ করে দেবো, এর অর্ধেক টাকা আছে কার? রিনার। এবারে দেখো এই নিচে বলা হয়েছে প্রশ্নানুযায়ী, অর্থাৎ প্রশ্নে আমাদের যেভাবে বলা হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা কীভাবে এটিকে বের করব? ৭,৫৩২ যেহেতু মোট এই টাকাটা ছিল, এই টাকা থেকে আমরা বিয়োগ করেছি কত? যেহেতু রিনা ৫৬০ টাকা কম পাবে, যার কারণে ৫৬০ টাকা আগেই আমরা বিয়োগ করে দিয়েছি। এবারে এখানে বিয়োগ করার পরে যে উত্তরটি থাকবে বা যে টাকাটি থাকবে, সেই টাকাটিকে আমরা কী করব? ২ ভাগ করব, কারণ তারা মিনা এবং রিনা তারা যেহেতু দুইজন, তাহলে আমরা কী করব? ভাগ দেব ২ দ্বারা। ঠিক আছে? অর্থাৎ এই মোট টাকাটাকে তখন আমরা ২ ভাগ করব। ২ ভাগ করলে ১ ভাগ কিন্তু রিনা পাবে, ১ ভাগ মিনা পাবে। এবারে দেখো এই পাশে আমরা একটু সমান সমান দেখতে পাচ্ছি, এই সমান সমানটাকে কিন্তু আমরা নিচে দিব। হ্যাঁ, আমরা যখন নিজেদের খাতায় এটিকে সমাধান করব, তখন এই সমান চিহ্নটা কিন্তু আমরা নিচে লিখব।
আচ্ছা, এখানে আমাদের পাশে করে দেখানো হয়েছে। আমরা যখন ৭,৫৩২ থেকে ৫৬০কে আমরা বিয়োগ করে দিয়েছি, তখন আমরা উত্তর পেয়েছি কত? এই দেখো, আমরা কিন্তু উত্তর পেয়েছি ৬,৯৭২। তাহলে এই যে ৬,৯৭২ আমরা পাচ্ছি, এই টাকা থেকে রিনা পাবে অর্ধেক এবং মিনা পাবে অর্ধেক, তাই না? দেখো, এতটুকুর কাজ করে যেহেতু আমরা ৬,৯৭২ পেয়েছি, আমরা এটিকে লিখেছি। এরপরে বাকি রইল কি? ভাগ ২। আমরা কিন্তু এখানে লিখে দিলাম ভাগ ২। এরপরে দেখো, এই সমান সমানটাকে কিন্তু আমরা এর নিচে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা সমান সমান দিলাম। এবার আমাদের বলা হয়েছে ৬,৯৭২ ভাগ ২, অর্থাৎ ৬,৯৭২কে আমাদের ২ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। যখন আমরা এই সংখ্যাটিকে ২ দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো হচ্ছে ৩,৪৮৬ টাকা, ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো। আমরা এই যে ৩,৪৮৬ টাকা পাচ্ছি, এই টাকাটা হচ্ছে কার রয়েছে? এই টাকাটা কিন্তু রিনার রয়েছে, ঠিক আছে? রিনা যে ৫৬০ টাকা কম পাবে, এটি কম পাওয়ার পরেও তার রয়েছে ৩,৪৮৬ টাকা। এখন রিনারটা যেহেতু আমরা বের করে ফেলেছি, এবারে মিনারটা আমরা কিভাবে করে বের করব? দেখো, রিনার যেহেতু ৫৬০ টাকা বেশি কম রয়েছে, তার মানে মিনার কিন্তু ৫৬০ টাকা বেশি রয়েছে। আচ্ছা, তাহলে এই দেখো, রিনারটা যেহেতু আমরা বের করে ফেলেছি, রিনার যে টাকা রয়েছে এই টাকার তো মিনার আছেই, এবং এরপরেও আরও ৫৬০ টাকা কিন্তু মিনার বেশি আছে, তাই না? তাহলে এই টাকাটার সাথে যদি আমরা আরও ৫৬০ টাকাকে যোগ করে দিই, যেহেতু মিনার আরও ৫৬০ টাকা বেশি আছে, ৫৬০কে যদি আমরা এর সাথে যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে মিনার কত টাকা রয়েছে। দেখো, এই কথাটি কিন্তু এখানে লেখা হয়েছে। এখানে বলা হয়েছে রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে, অতএব মিনার আছে। আমরা কি করব? দেখো, এই যে টাকাটা রয়েছে, এই টাকাটাকে লিখলাম এবং এর সাথে যোগ করে দিলাম আরও ৫৬০কে, তাই না? কারণ এই টাকাটা তো মিনার আছেই, এরপরে আরও ৫৬০ টাকা তার বেশি আছে, যার কারণে এই সংখ্যার সাথে কিন্তু আমরা যোগ করে দিলাম ৫৬০কে। যখন যোগ করলাম, যোগ করে পেলাম আমরা ৪,০৪৬ টাকা, অর্থাৎ এই টাকাটা কার? এই টাকাটা আছে হচ্ছে মিনার। তাহলে দেখো, আমরা পাচ্ছি হচ্ছে রিনার আছে ৩,৪৮৬ টাকা, অর্থাৎ আমরা এই প্রথমে যেটি বের করেছি, এবং মিনার আছে ৪,০৪৬ টাকা, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি খুবই সহজে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, বন্ধুরা, আমরা এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। এই মেয়ে শিশুটি কি বলেছে? যাচাই করে, অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কটিকে করেছি, এটিকে কিন্তু আমরা চাইলে যাচাই করে দেখতে পারি যে এটি সঠিক হয়েছে কিনা। দেখো, এই যে মিনার যে টাকাটি রয়েছে, এটি হচ্ছে মিনার টাকা এবং এটি হচ্ছে রিনার টাকা। তাহলে মিনার টাকা এবং রিনার টাকাকে যদি আমরা যোগ করে দিই, যেহেতু আমাদের বলা হয়েছিল যে দুজনের টাকা একত্রে, মানে একসাথে ৭,৫৩২ টাকা হয় দুজনের, তাই না? তাহলে এই রিনার টাকা এবং মিনার টাকা, এই দুজনের টাকাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৭,৫৩২ই রয়েছে, অর্থাৎ দুজনে মিলে ৭,৫৩২ রয়েছে। আমাদের প্রশ্নে কিন্তু এই সংখ্যাটি দেওয়া রয়েছে, তাই না? তাহলে যেহেতু প্রশ্নের সাথে আমাদের মিলে যায়, তার মানে আমরা ধরে নিতে পারি বা আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই অঙ্কটি আমাদের সঠিক হয়েছে। বন্ধুরা, আমরা এখানে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ৫ নম্বরে বলা হয়েছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? দেখো, আবারও আমরা যদি একটু প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, আমরা যদি যে কোনো প্রশ্নকে সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু এর সমাধানও খুব সুন্দরভাবেই আমরা করতে পারবো। এখানে বলা হয়েছে, দেখো, পিতা এবং কন্যা তাদের দুজনের বয়সের সমষ্টি হচ্ছে ৮০ বছর, অর্থাৎ পিতা এবং কন্যা তাদের দুজনের বয়স একসাথে ৮০ বছর, মানে একত্রে ৮০ বছর। এখন বলা হয়েছে পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, অর্থাৎ কন্যার যে বয়স তার ৪ গুণ বেশি হচ্ছে পিতার বয়স। এবারে বলা হয়েছে তাদের প্রত্যেকের বয়স কত, অর্থাৎ পিতার বয়স কত এবং কন্যার বয়স কত, দুজনের বয়সে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, আমরা সমাধান কিন্তু একটু নিচে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি। এখানে আমাদের সমাধানে বলা হয়েছে পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। আমাদের কিন্তু এই প্রশ্নে এই কথাটি বলা হয়েছে যে পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, ঠিক আছে? তাহলে দেখো, একটা জিনিস আমরা যদি হিসেব করি, যে কন্যার বয়স যদি ১ গুণ হয়, তাহলে এই ১ গুণের থেকে কত গুণ বেশি পিতার বয়স? পিতার বয়স কিন্তু আরও ৪ গুণ বেশি, ঠিক আছে? কন্যার বয়স হচ্ছে ১ গুণ এবং পিতার বয়স ৪ গুণ বেশি, তাই না? তাহলে ১ গুণ এবং ৪ গুণ, এই ১ এবং ৪ মিলে হয়ে যায় কত গুণ? ৫ গুণ। অর্থাৎ পিতা এবং কন্যা দুজনের বয়স মিলে হয় কত গুণ? ৫ গুণ। কন্যার বয়সের কিন্তু ৫ গুণ হয়ে যায়, তাই না? তাহলে দেখো, এইখানে আমরা যদি দ্বিতীয় লাইনটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি, মানে পিতা এবং কন্যার বয়স একত্রে সমান সমান কন্যার বয়সের ৫ গুণ। এই দেখো, এই যে ৫ গুণ আমরা বের করেছি, অর্থাৎ পিতা এবং কন্যার বয়সের সমষ্টি হচ্ছে কন্যার বয়সের ৫ গুণ।
এই হচ্ছে কন্যার যে বয়স সেটির 1 গুণ, এবং এই 4 গুণ হচ্ছে কি পিতার বয়সের 4 গুণ। তাহলে 1 এবং 4 মিলে হয়ে যায় 5 গুণ, তাই না? এটা হচ্ছে কার বয়সের 5 গুণ? কন্যার বয়সের 5 গুণ। তাহলে আমরা বলতে পারি যে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি হচ্ছে কন্যার বয়সের 5 গুণ। এবারে দেখো আমাদের আমরা কিন্তু যেহেতু 5 গুণ পেয়েছি, দুজনের বয়সের সমষ্টি কিন্তু আমরা পেয়েছি 5 গুণ, তাই না? কন্যার বয়সের 5 গুণ। এখন আমরা যদি কন্যার বয়সটিকে বের করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুজনের বয়স যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে 80 বছর, এই 80কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, কারণ 80-র 5 ভাগের 1 ভাগ হচ্ছে কার বয়স? 1 ভাগ হচ্ছে কন্যার বয়স, তাই না? এবং বাকি যে 4 ভাগ, অর্থাৎ বাকি যে 4 গুণ, এই 4 গুণ হচ্ছে কার বয়স? পিতার বয়স। তাহলে এই 80কে এবার আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমরা কন্যার বয়স পেয়ে যাব। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কন্যার বয়স 80 ভাগ 5, তাই না? 5 দ্বারা কেন ভাগ করলাম? কারণ এই 5 ভাগের 1 ভাগ হচ্ছে কন্যার বয়স এবং 4 ভাগ হচ্ছে পিতার বয়স। আচ্ছা, তাহলে 80কে যখন আমরা 5 দ্বারা ভাগ করলাম তখন আমরা উত্তর পেয়েছি কত? 16 বছর। অর্থাৎ এই 16 দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই 16 বছর হচ্ছে কন্যার বয়স। এবারে দেখো আমাদের নিচে বলা হয়েছে অতএব পিতার বয়স। দেখো কন্যার বয়স যদি 16 বছর হয়, তাহলে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? যে কন্যার বয়সের চেয়ে 4 গুণ বেশি হচ্ছে পিতার বয়স। তাহলে 16-র সাথে যদি আমরা 4কে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে পিতার বয়স কত বছর, তাই না? তাহলে দেখো এই কথাটি এখানে বলা হয়েছে অতএব পিতার বয়স 16 গুণ 4, অর্থাৎ কন্যার বয়সের সাথে আমরা 4কে গুণ করেছি। যখন 16কে 4 দ্বারা গুণ করলাম আমরা পাচ্ছি 64। তার মানে হচ্ছে কি যে এই 64 বছর হচ্ছে পিতার বয়স। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কন্যার বয়স 16 বছর এবং পিতার বয়স 64 বছর। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। এই ছেলে শিশুটি কি বলেছে? যাচাই করে, অর্থাৎ এই অঙ্কটা আমাদের সঠিক হলো কিনা এটিকে যদি আমরা একটু যাচাই করি, দেখো এই যে কন্যার বয়স 16 বছর আমরা পেয়েছি এবং পিতার বয়স আমরা 64 বছর পেয়েছি, এই দুজনের বয়সকে যদি আমরা যোগ করে দিই, দেখো মাঝখানে আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। দুজনের বয়সকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কিন্তু আমাদের 80 হচ্ছে, তাই না? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি, অর্থাৎ দুজনের বয়স একসাথে 80 বছর। তা আমরা কিন্তু এখানে যোগ করলে 80 বছরই পাচ্ছি। তার মানে আমাদের এই উত্তরটি সঠিক। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বর আমাদেরকে বলা হয়েছে মলি এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে। রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে? বন্ধুরা আমরা কিন্তু প্রথমে যে অঙ্কটি করেছি সেই অঙ্কটির মতোই কিন্তু আমাদের এই অঙ্কটি, তাই না? একই রকম নিয়ম, তাই না? আমাদের এখানে কি বলা হয়েছে? মলি এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে এবং বলা হয়েছে রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। এখন আমাদের বের করতে বলা হয়েছে মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা শিখেছি যে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে যার কম থাকবে তারটা কিন্তু আমরা আগে বের করব, তাই না? তাহলে এখানে কি বলা হয়েছে? রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। মলির কিন্তু কম আছে, তার মানে মলিরটাকে কিন্তু আমরা আগে বের করব। মলির যেহেতু 480 টাকা কম আছে, তার মানে এই যে মোট টাকা রয়েছে তাদের দুজনের, এই মোট টাকা থেকে আগে আমরা এই 480 টাকাকে বিয়োগ করে দেব, কারণ মলি যেহেতু এই টাকাটা পাবে না, তাই না? এই টাকাটা তার কম রয়েছে, যার কারণে এটিকে আমরা আগে বিয়োগ করে দেব। বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেই টাকাকে আমরা কি করব? 2 ভাগ করব, কারণ সেই 2 ভাগের 1 ভাগ পাবে মলি এবং 1 ভাগ পাবে রাজু, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 4 নাম্বার দিয়ে লিখব, যেহেতু মলির কম রয়েছে এই জন্য কিন্তু মলির কথাটিকে আগে আমরা লিখব। আমরা লিখব মলির আছে, আমরা লিখব মলির আছে, মলির আছে। মলির যেহেতু আমাদের বলা হয়েছে 480 টাকা কম আছে, সেজন্য আমরা কি করব? মোট যে টাকা রয়েছে দুজনের, সেই মোট টাকা থেকে মলির টাকাটিকে, মলি যে 480 টাকা কম পাবে সেই 480 টাকাকে কিন্তু আমরা আগে বিয়োগ করে দেব। তাহলে আমরা কি করব? একটি বন্ধনের মধ্যে যেহেতু আমাদের বলা হয়েছে 8,580 টাকা মোট তাদের রয়েছে, আমরা এই 8,580 টাকা থেকে বিয়োগ করে দিব 480কে। যেহেতু 480 টাকা মলির কম রয়েছে, তাহলে দেখো আমরা লিখলাম মলির আছে 5,880 বিয়োগ 480, অর্থাৎ এই 480কে যখন আমরা বিয়োগ করে দেব তখন এইখানে যে টাকাটা থাকবে এই টাকার 2 ভাগের 1 ভাগ কিন্তু মলির আছে, তাই না? বা মলি পাবে, তাই না বন্ধুরা?
কারণ যেহেতু মলি এবং রাজু তারা যেহেতু দুইজন, অর্থাৎ এই মোট টাকাকে এই টাকাটাকে বিয়োগ করার পরে, এই টাকাটা যেহেতু মলি পাবে না, এই টাকাটাকে আগে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করার পরে যা থাকবে সেই টাকাটাকে কিন্তু অর্ধেক রাজু পাবে এবং অর্ধেক মলি পাবে। তাহলে আমরা কি করব, এটি বিয়োগ করার পরে আমরা কি করব, এই সংখ্যাটিকে ভাগ করব কত দিয়ে, 2 দ্বারা, তাই না? এত টাকা, তাই না বন্ধুরা? তাহলে আমরা এবারে কি করব, আচ্ছা দেখো আমরা এবার নিচে একটা সমান সমান চিহ্ন দেব। এখন আমরা এই 8580 থেকে যদি 480কে আমরা যদি বিয়োগ করে দিই, দেখো 0 থেকে শূন্যকে বিয়োগ করলে থাকে কিন্তু 0, আমরা লিখে দিলাম 0। 8 থেকে 8 চলে গেলে থাকে আবারও 0, আমরা লিখে দিলাম 0। 5 থেকে 4 চলে গেলে থাকে 1, আমরা লিখলাম 1। 8 থেকে এখানে কিন্তু আর কিছু নেই, তার মানে একটি 0 ধরে নিতে পারি। অর্থাৎ 8 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 8ই থেকে যায়। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত টাকা, 8100 টাকা। তাহলে এই যে 8100 টাকা আমরা পাচ্ছি, এই 8100 টাকা থেকে যখন আমরা এটিকে 2 ভাগ করব, এই 2 ভাগের অর্ধেক পাবে হচ্ছে মলি এবং অর্ধেক পাবে রাজু, তাই না? দেখো এতটুকুর কাজ যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, আমরা এখন কি করব, যেহেতু আমরা এতটুকুর কাজ করে একটি মাত্র সংখ্যা পেয়েছি, এখন আমাদের এই ব্র্যাকেট বা বন্ধনী কিন্তু আর দরকার নেই, তাই না? এখন আমরা লিখব ভাগ 2, ভাগ 2। এবারে 8100কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো আমরা যদি 2 দ্বারা ভাগ করি 8100, 2 দ্বারা প্রথমে যদি আমরা 8কে ভাগ করি তাহলে কতবার ভাগ চাই দেখি। 2 এর সাথে কতকে গুণ করলে 8 হয়, আমরা জানি 4 2 8, অর্থাৎ 2 এর সাথে 4কে গুণ করলে হয় 8। এবারে দেখো আমরা এই পাশে যে 1 রয়েছে, আমরা যদি প্রথমে 1কে এখানে নিচে নামিয়ে দিই, দেখো 1কে যখন আমরা একটি সংখ্যাকে যখন আমরা নিচে নামিয়ে দিলাম, তখন দেখলাম যে এই 1 কিন্তু 2 এর চেয়ে ছোট, কিন্তু আমরা জানি যে এইখানের সংখ্যাটিকে কিন্তু অবশ্যই ওর চেয়ে বড় হতে হয়, আর না হলে কিন্তু ভাগ করা যাবে না, তাই না? যখন আমরা একটি সংখ্যাকে নামাবো, যখন এই সংখ্যাটি দেখবো ছোট হয়ে যায়, তখন কিন্তু আমাদের আরও একটি সংখ্যাকে নামাতে হবে। তবে পরপর যদি আমরা 2টি সংখ্যাকে নামাতে চাই, তখন কিন্তু আমাদের একটি শর্ত মেনে তারপরে নামাতে হবে, ঠিক আছে? আমরা শুধুমাত্র একটি সংখ্যাকে যদি সরাসরি নামিয়ে দিই, আমাদের আর কোনো শর্ত মানতে হবে না। যখন আমরা আরেকটি সংখ্যাকে, অর্থাৎ পরপর 2টি সংখ্যাকে যখন আমরা এই নিচে নামিয়ে দেব, তখন কিন্তু আমাদের এইখানে একটি 0 দিয়ে তারপরে একটি সংখ্যাকে আমরা নিচে নামাতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই 0টিকে নিচে নামাতে গেলে আগে আমাদের এইখানে একটি 0 দিতে হবে, তারপর আমরা এই 0টিকে এই নিচে নামাবো। এখন কিন্তু 10 হয়ে গেল, তাই না? 1 এবং 0 মিলে হয়ে গেল 10, অর্থাৎ 2 এর চেয়ে কিন্তু বড় হয়ে গেল। এখন আমরা 2 দ্বারা 10কে ভাগ করতে পারবো। তাহলে আমরা যদি দেখি যে 2 দ্বারা 10কে কয়বার ভাগ করা যায়, আমরা জানি 5 2 10, অর্থাৎ 2 এর সাথে কতকে গুণ করলে 10 হয়, আমরা জানি 2 এর সাথে 5কে গুণ করলে হয় 10, অর্থাৎ 5 2 10। এখন দেখো আমাদের 8কে ভাগ করা হয়ে গেল, 1কে ভাগ করা হয়ে গেল, এই 0কেও ভাগ করা হয়ে গেল, বাকি রইল এই একটি 0। এই 0টিকে সরাসরি আমরা নিচে নামিয়ে দেব। যখন এই নিচে নামিয়ে দিলাম, তখন কিন্তু ও একদম 0 রয়ে গেল শুধুমাত্র, তাই না? তাহলে এই 0কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমাদের এবারে কি করতে হবে, বা আমরা যদি 2 দ্বারা 0কে ভাগ করি, তাহলে আমরা কয়বার ভাগ করতে পারবো? আমরা জানি যে 2 এর সাথে শুধুমাত্র 0কে গুণ করলেই কিন্তু 0 হয়, তাই না? আমাদের দেখতে হবে যে 2 এর সাথে কতকে গুণ করলে 0 হয়। আমরা জানি আমরা যে কোনো সংখ্যার সাথে যদি 0কে গুণ করি তাহলেই কিন্তু 0 হয়, অর্থাৎ 2 এর সাথে 0কে যদি আমরা গুণ করি তাহলে হয় 2 0 0, ঠিক আছে? এখন 0 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 0 হয়। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত, 4050। এই যে 4050 আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে মলির আছে 4050 টাকা, মলির আছে কত, 4050 টাকা। এতটুকু আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে দেখো আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে, দেখো আমরা যদি প্রশ্নটিকে লক্ষ্য করি, এখানে আমাদের যেহেতু বলা হয়েছে যে রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। আচ্ছা, মলির যেহেতু 480 টাকা কম আছে, তার মানে কিন্তু রাজুর এই 480 টাকা বেশি আছে, তাই না বন্ধুরা? আবারও দেখো বোঝার চেষ্টা করো, যেহেতু বলা হয়েছে মলির 480 টাকা কম আছে, তাহলে যদি ওর 480 টাকা কম থাকে, এই 480 টাকা কার ভাগে চলে গেল? এই 480 টাকা কিন্তু রাজুর ভাগে চলে গেল। তার মানে কিন্তু রাজুর 480 টাকা বেশি আছে। এই টাকা তো রাজুর আছেই, এবং এর সাথে আরও 480 টাকা তার বেশি আছে। তাহলে রাজুর কত টাকা আছে এটি কীভাবে করে বের করতে পারি? এই টাকার সাথে যদি আমরা 480কে যোগ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে রাজুর কত টাকা আছে। তাহলে এবারে আমরা কি করতে পারি? আমরা এবারে লিখব সুতরাং রাজুর আছে 4050 আমরা কি করব, 4050-এর সাথে
4050-এর সাথে 4050-এর সাথে যদি আমরা যোগ করে দিই 480-কে, 480 শেষে আমরা লিখে দিব টাকা। আচ্ছা, এবারে দেখো যদি আমরা যোগ করে দিই 0 এবং 0 মিলে হয় 0, আমরা লিখে দিলাম 0। 5 এবং 8কে যোগ করলে হয়ে যায় 13, তাহলে 13-র 3কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে দেখো, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0, এখানে রয়েছে 4, তাহলে 0 এবং 4 মিলে হয়ে যায় 4, 4 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দেব 5। আমাদের কিন্তু হাতে এবারে আর কিছুই নেই। এবারে এখানে রয়েছে 4, এখানে কিন্তু আর কিছুই নেই, তাহলে 4 এবং 0 মিলে 4ই হয়ে যায়। আমরা এখানে পাচ্ছি কত? 4530 টাকা। তার মানে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? রাজুর আছে হচ্ছে 4530 টাকা। আমরা কিন্তু দুজনের টাকার পরিমাণই বের করে ফেলেছি। মলির আছে 4050 টাকা এবং রাজুর আছে 4530 টাকা। তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখবো? আমরা উত্তর দিয়ে কিন্তু এই দুটি সংখ্যাকে লিখবো, যে মলির আছে 4050 টাকা এবং রাজুর আছে 4530 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবারে আমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা আমরা যদি একটু যাচাই করার চেষ্টা করি। দেখো তো, আমরা মলির টাকা এবং রাজুর টাকাকে যদি যোগ করি, যোগ করলে দেখি তো যে 8580 টাকা হয় কিনা। যেহেতু তাদের দুজনের মোট এই টাকাটি রয়েছে, তাহলে আমরা একটু দেখে যোগ করে এই টাকাটি পাই কিনা। হ্যাঁ, দেখো এই সংখ্যার সাথে আমরা এই সংখ্যাটিকে যোগ করব। 0 এবং 0 মিলে হয় 0, আমরা এখানে দেখতে পাচ্ছি 0। তারপরে 3 এবং এখানে রয়েছে 5, 3 এবং 5 মিলে হয়ে যায় 8, আমরা এখানে দেখতে পাচ্ছি 8। এরপরে দেখো 5 এবং 0 মিলে হয় 5, আমরা এখানে দেখতে পাচ্ছি 5। এখানে 4 এবং 4 মিলে হয় 8, আমরা দেখতে পাচ্ছি 8। তার মানে আমাদের কিন্তু এই অঙ্কটি ঠিক হয়েছে, মানে আমরা সঠিকভাবে সমাধান করেছি। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।